শুভেচ্ছা দ্য ইন্ডিয়ান ক্রনিকলসের তরফ থেকে। শ্রেষ্ঠ বাঙালি 2025-এ সম্মানিত হতে চলেছেন 30শে মার্চ। যখন জানতে পারলেন অনুভূতিটা? প্রথম কথা, বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছিল যে আমাকে নির্বাচন করা হয়েছে। আর আমি ধন্যবাদ জানাতে চাই ইন্ডিয়ান ক্রনিকলকে, কারণ আমি গত বছরও দেখেছি তারা সবসময় যারা একটু অন্যরকম কিছু কাজ করে, যারা একটু নতুন কিন্তু ভালো কাজ করছে, তাদেরকে সম্মাননা প্রদান করার চেষ্টা করেন। তো ভালো লাগছে, অবাক হয়েছি, কিন্তু সত্যি খুব ভালো লাগছে যে আপনারা আমাকে এটার জন্য বিবেচনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ডিভিশকে নিয়ে আমি আর লড়াই বলি না। ডিভিশ আসলে আমার আরেকটি সন্তান, বৈদুর্যর মতোই ডিভিশ আমার আরেকটি সন্তান। আর শুধু বৈদুর্য নয়, বৈদুর্যর মতো এরকম অনেক বাচ্চারা আছে যাদের জন্য কিছু করতে যদি আমরা না পারি, তাহলে মনে হয় মানুষ হিসেবে ঠিক প্রতিটি মানুষেরই তো কিছু একটা করে যাওয়া উচিত, যেটা সমাজের জন্য কিছু রেখে যায়। তো সেই জন্যই ডিভিশের জন্য কিছু করা, আমাদের সমাজের এই বাচ্চারা যারা বিশেষ চাহিদা সম্পন্ন, এমনি সময় যাদেরকে আমরা প্রতিবন্ধকতাযুক্ত মানুষ বলে থাকি, তাদের জন্য কিছু করার ইচ্ছে থেকেই এই ডিভিশ করা এবং প্রতিনিয়তই কাজ করে চলা। কারণ ওরা যে লড়াইটা করে, তার কাছে আমার এই কাজটা কিছুই নয়। আমি বলতে পারি ওই বড় সমুদ্রের মধ্যে হয়তো বিন্দু যোগ করছি মাত্র। আমি কয়েকটা নীতিতে জীবনে সবসময় বিশ্বাস করি। সেটা আমার সন্তানের বিশেষ চাহিদা আছে জানার আগে থেকেই, মানে আমি অ্যাজ এ মানুষ, একজন মানুষ হিসেবে কিছু জিনিসে বিশ্বাস করি। সেটা হচ্ছে কোনো লক্ষ্যে যদি পৌঁছতে হয়, লক্ষ্যতে পৌঁছানোর আগে যে পথটা, ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি জীবনে সবসময় সেইভাবেই কাজ করি, মানে প্রতিটা ধাপ আমার কাছে গুরুত্বপূর্ণ। তো প্রতিটা মা তার সন্তানের কী ডায়াগনোসিস, সে সাধারণ মানুষ নাকি তার কোনো বিশেষ চাহিদা রয়েছে, সেটা না ভেবে প্রতিটা মাকেই বলবো এই জার্নিটাকে উপভোগ করুন। ফিউচারে কী হবে, ভবিষ্যতে কী হবে, সেটা না ভেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনি জানতে পারেন আপনার বাচ্চার একটা বিশেষ চাহিদা রয়েছে, এটা মানুষ হিসেবে প্রথমে মেনে নেওয়াটা সত্যি কষ্টকর। কেন, ডিনায়াল ফেজটাই একটা খুব নর্মাল ফেনোমেনা। কোনো মানুষের দেখবেন যদি কোনো কষ্ট হলে না কাঁদে, বাড়ির বড়রা বলে ওকে একটু কাঁদা, কান্না কিন্তু মেনে নেওয়ার একটা অপশন। তাই প্রথমে ডিনায়াল আসে, প্রথমে আমরা মানতে পারি না, কিন্তু তারপর কিন্তু আমাদের পথটা শুরু হয় এইভাবে যে একটা অসুবিধে রয়েছে, যেমন অটিজম, সেটা সারা জীবনের অসুবিধে, কিন্তু কোনো অসুবিধেই কিন্তু এমন বড় অসুবিধে নয় যে সেটা নিয়ে জীবন থেমে থাকবে। আমাদেরকে কাজ করে যেতে হবে। অটিজমের জন্য আমার সন্তানের যেহেতু অটিজম আছে, তো আমি সেটা নিয়ে বলি যে আপনাকে মেনে নিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে বাচ্চার ভালোর জন্য, নিজের ভালোর জন্য। আর আরেকটা কথা, সব ঠিক হয়ে যাবে এই ভাবনাটাকে ত্যাগ করে, কেন কারো জীবনেই কিন্তু সব কিছু ঠিক হয় না। সবার জীবনেই কিছু না কিছু অসুবিধে রয়েছে। আমরা অসুবিধাগুলোকে সাথে নিয়ে যদি এগিয়ে চলি যে হ্যাঁ আমার অসুবিধে রয়েছে, আমার চশমা রয়েছে, আমার একটু অসুবিধা হয় দেখতে, কিন্তু এটাকে মেনে নিয়ে আমি যদি কিছু অ্যাডাপ্টেশন, কিছু অভিযোজন করি, তাহলে দেখবেন জীবনটা কিন্তু সুন্দর। আরেকটা কথা বিশ্বাস করি, দেখুন একটা বোকে যখন আমরা বানাই, ফুলের তোড়া, সেখানে এক রঙের ফুল থাকলে যতটা না সুন্দর হয়, আপনি যদি বিভিন্নতা নিয়ে আসেন, সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে। আর জীবন বৈচিত্র্য থাকলেই কিন্তু ভালো লাগে। এই জন্য আমি বিশ্বাস করি যে আমাদের বাচ্চারা এক একজন এক এক রকম, এটাই কিন্তু জীবনের আসল সৌন্দর্য। এটাই আমি বলতে চাইবো যে জীবনটা যেমন আছে উপভোগ করুন, বাঁচতে শিখুন। আগের থেকে কিন্তু ব্যবধান অনেকটাই কমেছে। যেখানে যেখানে অ্যাওয়ারনেস বেড়েছে, সেখানে কিন্তু সাধারণ বাচ্চা, আমরা নিউরোটিপিক্যাল বলি, নিউরোটিপিক্যাল ছেলেমেয়ের মারা কিন্তু অনেক সুন্দর করে এগিয়ে আসছেন। কিন্তু সমস্যাটা কোথায় হয়, আমাদের কিন্তু সব জায়গায় আমরা এই সচেতনতাটা তৈরি করতে পারিনি। তাই জন্য আমি ওই বাবা মা বা ওই ছেলেমেয়েগুলোকে কিন্তু দোষ দেব না। খামতিটা কোথাও একটা রয়েছে, সেটা কোথায় জানি না। কিন্তু আবার এটাও বলবো, আমার ছেলের 14, আমি 10 বছর আগে যা দেখেছি তার থেকে এখন অনেক চেঞ্জ হয়েছে। রাস্তাঘাটে হয়তো যদি আমি নিজে বলি যে আমার ছেলেটার একটু অসুবিধা আছে বা আমার ছেলের অটিজম আছে, ওয়েট করতে অসুবিধা, অনেকেই নিজে থেকে কিন্তু লাইনটা একটু ছেড়ে দেয়। আর অনেকে আছে ছাড়ে না। এবার সমাজে আমরা যেমন বাস করি, বাড়ির সব মানুষকে একরকম হয় একান্নবর্তী পরিবারের, সেরকম সমাজেও সব রকমই আছে। কিন্তু আমি বলবো, আমি কিন্তু দেখেছি যে সচেতনতা আগের থেকে বেড়েছে।
বর্তমান ভাবনাটা বলি সবসময় যেটা শুধুমাত্র ছেলে মেয়েদেরকে ট্রেনিং দেয়া, থেরাপি দেয়া, স্কুলিং সেটাই শুধু নয়, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যাতে বাবা মায়েদের মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে। কোথাও যদি মেনে নিতে অসুবিধে থাকে আমরা কথা বলে সেটাকে মেনে নেওয়াটা সহজ করা, এবং তাদের পরিবারের যাতে সচেতনতা আরও বৃদ্ধি পায়, তাদের জীবনটা যেন একটু সহজ হয়, এবং তার সাথে সাথে আশেপাশের পরিবেশটাকে সচেতন করা। এই জন্য আমরা প্রতিনিয়ত নানা রকম প্রোগ্রাম নিয়ে থাকি। যেমন আপনারাও জানেন আমরা 2রা এপ্রিল যে অটিজম ডের জন্য পদযাত্রা করা বা নানা রকমের যেমন প্রোগ্রামগুলো হয় করা, ছেলে মেয়েদের পরিবারগুলোকে নিয়ে পুজোতে ঠাকুর দেখতে চাই। এখন আমরা যত বেরোবো না ততই পরিবেশে এই যে আশেপাশের মানুষগুলো জানবে যে হ্যাঁ, সমাজে এরকম কিছু মানুষও রয়েছে যারা আমাদেরই মতো, হয়তো একটু তাদের আচরণগুলো অন্যরকম, কিন্তু তাদেরও ভালোবাসা মন্দবাসা সব রয়েছে, তাদের প্রকাশ হয়তো একটু আলাদা। আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই যে এত ট্রেনিং, তার সার্থকতা কোথায়? আমরা কি বলি যে একটা মানুষ যদি নিজের জন্য কিছু একটু করতে পারে নিজের জন্য, তাই জন্য ভবিষ্যতের পরিকল্পনায় অবশ্যই রয়েছে ছেলেমেয়েগুলোর জন্য কিছু একটা কর্মক্ষমতার জায়গা তৈরি করা। যেমন ফিউচার পরিকল্পনায় আমাদের একটা রয়েছে ক্যাফে করা। অলরেডি আমরা ট্রেনিং দিয়ে ওদের তৈরি করা প্রোডাক্টগুলোকে নিয়ে এক্সিবিশন করি, তো সেই জন্য যদি একটা সেলস কাউন্টার করা যায় যেখানে মানুষ এসে দেখবেন, মানে ক্যাফেটার পাশেই সেই প্রোডাক্টগুলো রাখা, দেখবেন, পরখ করবেন, কিনবেন, এই ব্যাপারে তো পরিকল্পনা রয়েছেই। এবং সব বাবা মার মতো আমাদের পরিকল্পনা রয়েছে ফিউচারে যখন আমাদের অবর্তমানে আমাদের ছেলে মেয়েদের জন্য একটা সুরক্ষিত বাসস্থান তৈরি করা, যেখানে অন্তত যদি কেন অনেক রকমের রয়েছে, অনেকেরই রয়েছে যে তাদের সব সময় সহযোগিতা দরকার, তাদের জন্য যেন একটা খুব নিবিড় আবাসন তৈরি করা যায়, সেই বিষয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।